আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় সাহিত্যে খেলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। সর্বমোট এই ভিডিওতে আমরা 150টি এমসিকিউ সমাধান করব, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর বহু রচনা কি নামে প্রকাশিত হয়েছে? বীরবল নামে। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? দেখো, বীরবল। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? সবুজপত্র। সবুজপত্র পত্রিকাটি কে সম্পাদনা করেন? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর গদ্য শৈলীর নিদর্শন রয়েছে কোনটিতে? দেখো, উপরের সবগুলো গ্রন্থে, অর্থাৎ চার ইয়ারি কথা, বীরবলের হালকাতা, রাইতের কথা, সবগুলোই সঠিক উত্তর। তারপরে দেখো, বীরবলের হালকাতা গ্রন্থটির রচয়িতা প্রমথ চৌধুরী। চলিত রীতিতে চলিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালকাতা। প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? দেখো, তেল নুন লোকড়ি। প্রমথ চৌধুরীর সনেট সংকলনের নাম কি? সনেট পঞ্চাশত। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? পাবনা। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে? হরিপুর। প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? দেখো, 1868 খ্রিস্টাব্দে। প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? যশোর। প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1946 খ্রিস্টাব্দে। রোদ্দা কোন দেশের ভাস্কর ছিলেন? দেখো, ফরাসি। রোদ্দা ফরাসি ভাস্কর ছিল। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। সাহিত্যে খেলা প্রবন্ধের এই উক্তিতে কার কথা বলা হচ্ছে? দেখো, রোদ্দার। সাহিত্যে খেলা প্রবন্ধে ভাস্কর রোদ্দা প্রসঙ্গ এসেছে কেন? দেখো, শিল্প মাত্রই খেলা প্রসঙ্গে। পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। বাক্যটি কোন প্রবন্ধের অন্তর্গত? দেখো, সাহিত্যে খেলা। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বানরও গড়তে পারেন। এতে কার প্রশংসা কীর্তিত হয়েছে? দেখো, বড় মাপের শিল্পীর। কোন রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার আছে? দেখো, কলা রাজ্যে। কলা রাজ্যে মহাপুরুষদের যা ইচ্ছা করার অধিকার আছে। সাহিত্যে খেলা প্রবন্ধে 10 দিক বলতে কি বোঝানো হয়েছে? দেখো, 10 দিক বলতে বোঝানো হয়েছে বিষয় নির্বাচনের প্রসঙ্গ। বিষয় নির্বাচনের প্রসঙ্গকে 10 দিক বোঝানো হয়েছে। এই জগতে কয়টি দিক আছে? এই জগতে সর্বমোট 10টি দিক আছে। মন উঁচুতেও উঠতে চাই, নিচুতেও নামতে চাই, এই উক্তিটি কোন প্রবন্ধে পাওয়া যায়? সাহিত্যে খেলা। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি নে, উক্তিটি কার রচনার অন্তর্গত? প্রমথ চৌধুরীর। কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না? দেখো, বেদিতে। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না? দেখো, রঙ্গমঞ্চে। রঙ্গমঞ্চে যদি না আমরা অভিনয় করি তাহলে কিন্তু আমাদের অভিনয় কেউ দেখে না। কত ঘন্টা আমরা টঙ্গে চড়ে থাকতে চাই? দেখো, আমরা টঙ্গে চড়ে থাকতে চাই 24 ঘন্টা। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে ওঠার চেষ্টাটাই কিসের কারণ? দেখো, মহাপতনের। কাদের পথ অনুসরণ করাই কর্তব্য? আমাদের মহাজনদের পথ অনুসরণ করতে হবে। কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলেরই রয়েছে? শিল্প রাজ্যে। প্রমথ চৌধুরীর মতে খেলার রাজ্যে কোনো প্রভেদ নেই কেন? দেখো, সকলের সমান অধিকার আছে বলে। অর্থাৎ দেখো, সবাই কিন্তু সমান সুযোগ সুবিধা পাবে খেলার মধ্যে, সেজন্য কিন্তু এই প্রসঙ্গে এটা বলা হয়েছিল। প্রমথ চৌধুরীর মতে কোথায়
ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই খেলার ময়দানে। হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটি উচ্চ শ্রেণীর জাতি? দেখো, ব্রাহ্মণ সবচেয়ে উচ্চ শ্রেণীর জাতি। শূদ্র শব্দটি দিয়ে কি বোঝানো হয়? নিম্ন শ্রেণী। কার ছেলের সঙ্গে দরিদ্রর ছেলেরও খেলার যোগ দেওয়ার অধিকার আছে? রাজার। কোনরূপ উচ্চ আশা নিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলে কোথায় পড়ে যেতে হবে? দেখো, নিম্ন শ্রেণীতে। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে সামাজিক জীব কারা? দেখো, হাততালি প্রত্যাশী লেখকেরা সামাজিক জীব। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে 10-এর হাততালির প্রত্যাশা রাখেন কারা? দেখো, লেখকেরা। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো কার নিত্য নৈমিত্তিক কর্ম? দেখো, কবি মনের। সাহিত্যে খেলা প্রবন্ধে রঙ্গভূমি হয়েছে। দেখো, আমোদ প্রমোদের জায়গা। সাহিত্যে খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ আছে? গড়ের মাঠের। গড়ের মাঠের কথা কিন্তু উল্লেখ আছে সাহিত্যের খেলা প্রবন্ধে। সাহিত্যে খেলা প্রবন্ধে কোন হলের কথা উল্লেখ আছে? দেখো, টাউন হল। এই টাউন হলের কিন্তু উল্লেখ আছে। আর গড়ের মাঠ। টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য কি? অতি মহৎ। মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ হওয়ার কারণ কোনটি? দেখো, তা অর্থহীন ও উদ্দেশ্যহীন বলে। মানুষ বক্তৃতা শুনতে না গিয়ে খেলা দেখতে যায় কেন? আনন্দ পায় বলে। সাহিত্যে মানবাত্মা খেলা করে কেন? সাহিত্য খেলার মতো বলে। যে খেলায় উপরি পাওনা আছে তার নাম কি? দেখো, জুয়া খেলা। গীতের মর্ম বুঝেন না, গীতার ধর্ম বুঝেন না কে? দেখো, লাভের আশায় যে লেখনী ধারণ করে। সাহিত্যে খেলা প্রবন্ধে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কি? জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে খেলা করা। সৃষ্টির মধ্যে কবি ও বিশ্ব স্রষ্টার সাদৃশ্য হচ্ছে আনন্দের মধ্যে। কবি ও বিশ্ব স্রষ্টার সাদৃশ্য বা মিল রয়েছে কোথায়? আনন্দের মধ্যে। সৃষ্টি তার লীলামাত্র। এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরকে। কার সৃষ্টিও বিশ্ব সৃষ্টির অনুরূপ? দেখো, কবির। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দ দেওয়া। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। সাহিত্যে খেলা প্রবন্ধে মনোরঞ্জন বলতে কি বোঝানো হয়েছে? দেখো, মনের সন্তোষ সাধন। মনের সন্তোষ সাধন হচ্ছে মনোরঞ্জন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কেন? দেখো, মনোরঞ্জন সাহিত্যের উদ্দেশ্য নয় বলে। দুর্লভ শব্দটির অর্থ কি দাঁড়ায়? দেখো, যা সহজে লাভ করা যায় না। কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা কেন? দেখো, পাঠকের রুচির পরিবর্তনের কারণে। পাঠকের রুচি যেহেতু পরিবর্তন হয় সেজন্য যার নাম আনন্দ তার নামই বেদনা। পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা বেদনা বোধ করেন কেন? দেখো, কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা বলে। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে কার মনোতুষ্টি হতে পারে? পাঠকের। বৈশ্য লেখকের পক্ষেই শুভ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। উক্তিটিতে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? লেখক পাঠক সম্পর্কের স্বরূপ উদ্ঘাটন। কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। সাহিত্য খেলা প্রবন্ধে সস্তা শব্দটির অর্থ কি? খেলো করা। প্রমোদ চৌধুরী পাঠক সমাজের কি না করার পরামর্শ দিয়েছে? মনোরঞ্জন। কোনটি সুভাষিত উক্তি? দেখো, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। কবির মতিগতি কার মতিগতির সম্পূর্ণ বিপরীত? শিক্ষকের। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে মানুষের ভেতরের মানুষকে জাগিয়ে তোলে। শিক্ষা ও সাহিত্য পরস্পর বিপরীত। বাধ্য শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অবাধ্য।
লেখকের মতে শিক্ষার কাজ কোনটি? দেখো, মানুষের মনকে বিশ্বের খবর জানানো। শিক্ষা ও সাহিত্যকে সাহিত্যে খেলা প্রবন্ধে তুলনা করা হয়েছে, দেখো, জ্ঞান ও আনন্দ রূপে। সাহিত্যের উদ্দেশ্য কোনটি? দেখো, আনন্দদান করা। কোন বস্তু লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য করা হয়? অর্থাৎ আমার ইচ্ছে নেই, তারপরেও আমাকে কিন্তু পড়তে হয়, তো সেটা কি? দেখো, শিক্ষা। সাহিত্যে খেলা প্রবন্ধে লেখকের মতে কাব্য কি নয়? দেখো, সংবাদপত্র। কাব্য সংবাদপত্র নয়। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি? দেখো, মানুষের মনকে জাগানো। শিক্ষার উৎস কোনটি? সংবাদপত্র। আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। উক্তিটির তাৎপর্য হলো আনন্দ স্বভাবত অন্যের মধ্যে সম্প্রসারিত হয়। কাব্যরস নামক অমৃতে আমাদের যে অরুচি জন্মেছে, লেখকের মতে এজন্য দায়ী কে বা কারা? স্কুল মাস্টার। স্কুল মাস্টাররা কিন্তু দায়ী কাব্যে আমাদের কেন অরুচি সেজন্য। কিসের ধর্মই সংক্রামক? দেখো, আনন্দের। একালে সাহিত্যের ভার নিয়েছেন কারা? দেখো, একালে সাহিত্যের ভার নিয়েছে স্কুল মাস্টারেরা। শিক্ষকের কাজ হচ্ছে কাব্যকে উপরে সবগুলো, এখানে দেখো, বধ করা, তারপরে সবচ্ছেদ করা, তথ্য আবিষ্কার করা, সবগুলোই শিক্ষক কিন্তু একটা কাব্যকে পুরো ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবে, সেটাই কিন্তু বলা হয়েছে। কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত? কবির। প্রমথ চৌধুরীর মতে আমাদের শিশুরা খেলতে চায় কিন্তু পড়তে চায় না। কোন কথাটি স্বীকার করতে শিক্ষকগণ অপ্রস্তুত? দেখো, সাহিত্য রচনা যে আত্মার লীলা। কাব্যে অরুচির দায় থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে কিসের প্রয়োজন? দেখো, স্বেচ্ছায় বই পড়ার আগ্রহ সৃষ্টি। সাহিত্যে খেলা প্রবন্ধে পড়বার ও বোঝবার বিষয় কোনটি? কাব্য। প্রমথ চৌধুরীর মতে কোন দুটির মধ্যে দা কুমড়া সম্পর্ক? কাঁচ ও হীরা। হীরক ও কাঁচ যমজ হলেও সহোদর নয়, উক্তিটিতে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে? সহার্থক। পাথুরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও স্বগোত্র, এখানে কোন অর্থে দুইটি স্বগোত্র? দেখো, কয়লা থেকে হীরার জন্ম হয় বলে। আমরা সাহিত্যে হীরাকে কোনটি বলে নিত্য ভুল করি? কাঁচ। সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। মনোজগতে কার কাজ? কবির কাজের ঠিক উল্টো, শিক্ষকের। সাহিত্যে খেলার ছলে শিক্ষা দেয়, উক্তিটি তাৎপর্য হলো আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ। রোদ্দার জন্মস্থান কোথায়? অথবা ভাস্কর রোদ্দা কোন দেশের নাগরিক? ফ্রান্স। রোদ্দা কে? দেখো, ভাস্কর। রোদ্দা ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভাস্কর, ঢাকা। নরকের দুয়ার কার শ্রেষ্ঠ কীর্তি? রোদ্দা। প্রবৃত্তি শব্দটির অর্থ কি? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। হিন্দু ধর্মে শিব কিসের প্রতীক বলে প্রতীয়মান হয়? মঙ্গলের। সাহিত্যে খেলা প্রবন্ধে গতায়াত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যাতায়াত অর্থে। লিরিক এর মানে কি? লিরিক মানে গীতি, কবিতা। আপন মনে নিজে নিজে কথা বলাকে এক কথায় কি বলে? স্বগতোক্তি। স্বার্থ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? পরার্থ। মোক্ষ লাভ শব্দের অর্থ কি? দেখো, আত্মার মুক্তি অর্জন। মোক্ষ লাভ শব্দের অর্থ আত্মার মুক্তি অর্জন। পরমাত্মা মানে কি? পরমাত্মা মানে ঈশ্বর। শূদ্র কি? শূদ্র হচ্ছে প্রাচীন আর্য সমাজের চতুর্বর্গের নিম্নতম শ্রেণী। শূদ্র প্রাচীন আর্য সমাজের কততম বর্ণ? চতুর্থ। খেলো করা মানে কি? খেলো করা মানে অসার করা। বৈশ্য কাদেরকে বলা হয়? বৈশ্য বলা হয় ব্যবসায়ী শ্রেণীকে। সাহিত্যে খেলা প্রবন্ধে বাজারে কাটা বলতে কি বোঝানো হয়েছে? বিক্রি হওয়া। সাহিত্যে খেলা প্রবন্ধে অভিনেতা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? কুশীলব। অভিনেতা শব্দটি কুশীলব অর্থে ব্যবহৃত হয়েছে। কুশীলব অর্থ কি?
অভিনেতা। কৌপিন মানে কি? কৌপিন মানে লাঙ্গট। কশ্চিনকালেও শব্দটির মানে কি? কশ্চিনকালেও শব্দটির মানে কখনো। রামায়ণের রচয়িতা কে? রামায়ণের রচয়িতা বাল্মীকি। প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি ছিলেন বাল্মীকি। যৌবনে বাল্মীকি কি করতেন? দস্যুবৃত্তি। বাল্মীকির রামায়ণ জনপ্রিয় কেন? দেখো, সাহিত্য গ্রন্থ হিসেবে। রামচন্দ্রের প্রতি মুনির উপদেশ গ্রন্থের নাম কি? যোগবশিষ্ট রামায়ণ। প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত কে? বাল্মীকি। বাল্মীকি কার জন্য রামায়ণ রচনা করেছিলেন? মুনি ঋষিদের জন্য। শ্রবণ অর্থ কোনটি? শ্রবণ অর্থ শোনা। কোনটি কাব্য হিসেবে অমর? রামায়ণ। তত্ত্ব শব্দটির অর্থ কি? মতবাদ। সাহিত্যে খেলা প্রবন্ধের নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে। সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র। সাহিত্যে খেলা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1915 সালে। সাহিত্যে খেলা প্রবন্ধের মূল বক্তব্য কি? সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বারোপ করা। সাহিত্যে খেলা প্রবন্ধের মূল তন্ত্র কি? আনন্দদান। নিগূঢ় শব্দটি দ্বারা কোন অর্থ প্রকাশ পেয়েছে? দেখো, দুর্জে জয়। সাহিত্যে খেলা প্রবন্ধের মূলত কোন বিষয়টি ফুটে উঠেছে? সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য। সাহিত্যে খেলা প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় কি? সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ। তুমি একজন ভালো লেখকের উপন্যাস কেন পড়বে? কারণ এতে আনন্দ পাওয়া যায় বলে। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আনন্দ দেওয়া। সাহিত্যের খেলাটি হলো সাহিত্যের আদর্শ, সাহিত্যের প্রকৃতি। এই দুইটা সঠিক উত্তর। সাহিত্যে খেলা প্রবন্ধে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দার কথা উল্লেখ করার মূল কারণ হচ্ছে, দেখো এর মূল কারণ কিন্তু দুইটা, প্রথমটা আর শেষেরটা। বড় শিল্পীরা কখনো এক করতে গিয়ে আরেক করেন না, তা বোঝানো। প্রকৃত ও মহৎ শিল্পীকর্ম সাহিত্য জগৎকে উচ্চাসনে স্থান দিতে পারে, তা বোঝানো। এই দুইটাই আমাদের মূলত সঠিক উত্তর। সাহিত্যে খেলা প্রবন্ধে শিব যে অর্থে ব্যবহৃত হয়েছে, মহাদেব এবং মঙ্গলকারী দেবতা। এই দুইটা সঠিক। কবির কাব্য সৃষ্টি ও বিশ্ব স্রষ্টার পৃথিবী সৃষ্টির সাথে সাদৃশ্য বিদ্যমান রয়েছে। দেখো, শুধুমাত্র উদ্দেশ্য ও সৃষ্টি প্রেরণার বিচারে, এটাই সঠিক উত্তর। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে, এর অর্থ কি? দেখো, এর অর্থ সাহিত্যের আসল উদ্দেশ্য থাকে না বলে, এটাই কিন্তু সঠিক। কাব্যরস নামক অমৃতে আমাদের যে অরসি জন্মেছে তার জন্য দায়ী, দেখো এ যুগের স্কুল মাস্টার। এই দুইটা সঠিক, লেখক কিন্তু দায়ী নয়। যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বের করেছেন, তিনি হলেন জগৎ বিখ্যাত ভাস্কর রোদ্দা, ফরাসি ভাস্কর রোদ্দা। এই দুইটা সঠিক। সাহিত্যে খেলা প্রবন্ধে নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে। দেখো, অভিপ্রায়, দুর্লভ, সংবাদ, পরিচয়। এই চারটা সঠিক। মূলত হিমালয় আর হ্রাস এটা কিন্তু ব্যবহার করা হয়নি। সাহিত্যে খেলা প্রবন্ধে বড় বড় শিল্পীদের সম্পর্কে বলা হয়েছে, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বানরও গড়তে পারেন, মানুষও গড়তে পারেন, অর্থাৎ সবগুলোই সঠিক উত্তর। ইতর শিল্পীদের সঙ্গে কলা রাজ্যের মহাপুরুষ বা বড় বড় শিল্পীদের পার্থক্য হলো, দেখো পার্থক্য কিন্তু এই তিনটাই হবে। কি কি হবে? তারা শিবও গড়তে পারেন, বানরও গড়তে পারেন, তাদের হাতে এক করতে করতে আর এক হয় না, তাদের যা খুশি তাই করার অধিকার আছে। সাহিত্যে খেলা প্রবন্ধে নিম্নলিখিত সন্ধিবদ্ধ শব্দগুলো ব্যবহৃত হয়েছে। দেখো, এর মধ্যে ব্যবহৃত হয়েছে আবিষ্কার, জৈনক। আবিষ্কার এবং জৈনক সন্ধিবদ্ধ শব্দ। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে দর্শক ও শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে হলে কি কি লাগবে? দেখো, রঙ্গমঞ্চে চড়ে অভিনয় করতে হবে। অভিনয়টা কোথায় করবে? রঙ্গমঞ্চে। তারপরে দেখো, কাষ্ঠ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে। বক্তৃতা দেওয়ার স্থান হচ্ছে কাষ্ঠ মঞ্চ। তারপরে দেখো, বেদিতে বসে উপদেশ দিতে হবে। উপদেশ দিতে গেলে বসতে হবে বেদিতে, অর্থাৎ সবগুলোই সঠিক উত্তর। মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমোদ চৌধুরী বলেছেন, দেখো মন উঁচুতেও উঠতে পারে, নিচুতেও নামতে পারে, অর্থাৎ 1 ও 2 সঠিক উত্তর। প্রমোদ চৌধুরী বড় শিল্পীদের প্রশংসা করেছেন যে বাক্যের মাধ্যমে, তারা শিবও গড়তে পারেন, তারা বানরও গড়তে পারেন। এই দুইটা সঠিক।
তারা শুধু শিব গড়তে পারেন, এটা কিন্তু ভুল।